প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এফএল ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন প্রতিনিয়ত সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা এফএল ২১ রাতে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা জানি যে দিনটিতে আমরা বসে কথা বলছি, বাংলা নববর্ষের প্রথম দিনটি আমরা পার করছি, সেই সাথে পবিত্র মাহ রমজানের প্রথম রমজান, এবং সেই সাথে আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন ২১ টেলিভিশনের শুভ জন্মদিন। ২১ বছর শেষ করে ২২-এ পদার্পণ করেছে ২১ টেলিভিশন এবং দেশব্যাপী আমরা জানি যে মহামারী পরিস্থিতির কারণে সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ঘোষণা এসছে এবং এই সব কিছু মিলিয়ে আসলে নববর্ষের প্রথম দিনটি আমরা লকডাউনের মধ্যেই পালন করেছি এবং সামনের দিনগুলোতে এই যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে সরকার প্রধান লকডাউনটি দিয়েছেন সেগুলো সফলতা এবং আমাদের দায়িত্ব, সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় তথ্যমন্ত্রী সকলেই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ২১ টেলিভিশনের জন্মদিনে, এবং সেই সাথে কেবল অপারেটর দর্শকবৃন্দ যারা এই ২২ বছর ২১ টেলিভিশনকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা শুরু করতে যাচ্ছি আজকে অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য সংযুক্ত আছেন ডক্টর তারেক হোসেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, এডিবি এবং উপদেষ্টা কোভিড-19 উপদেষ্টা কমিটি, এবং আমাদের সাথে আরো সংযুক্ত আছেন মোহাম্মদ মাহবুব আলম, যুগ্ম কমিশনার, ডিবি, ডিএমপি। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা আলোচনা শুরু করতে চাইব ডক্টর তারেক হোসেন স্যারের কাছ থেকে। স্যার, আপনি নিয়মিতই আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমরা করোনা পরিস্থিতি নিয়ে সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করে থাকছি এবং আমরা জানি যে বাংলা নববর্ষের প্রথম দিনটি পার হয়ে গেছে এবং কঠোর লকডাউনের প্রথম দিনটি আমরা পার করেছি, পবিত্র মাহে রমজানের প্রথম রমজানটি অলরেডি আমরা উদযাপন করছি। সবকিছু মিলিয়ে এবং এই যে বাংলা নববর্ষের মধ্যে কঠোর একটি লকডাউন, সবকিছু মিলিয়ে পরিস্থিতি একটু প্রথমে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ইটিভিকে হ্যাপি বার্থডে। ইটিভি আরো মানুষের টিভি হয়ে থাকুক, ধরো জনগণের তার গোড়ায় পৌঁছে যাও। ইটিভি শুক্রবার রইলো, শুভেচ্ছা রইলো। আর আসতে মাহে রমজান, প্রথম দিন। এই দিনে আমরা সবাই সবাই আমরা সবাই সবাই মিলেমিশে থাকি। হ্যাঁ, আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকায় আছি, ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহায় করবে। আর একটা জিনিস হলো, আর মানে আজকে এতগুলি দিন, আবার নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এই দিনে রাস্তা খরা থাকার কথা ছিল, যে সবাই আনন্দ ফুর্তি করতো আমাদের নববর্ষের দিনটা। কিন্তু পরিস্থিতি সার্কামস্টেন্সেস একটু ডিফারেন্ট, আমাদের একটু প্যাশেন্স হতে হবে। আমরা কিন্তু আমাদের আবার সেই নর্মাল লাইফে, যদি বলা হয় নিউ নর্মাল, কিন্তু আমরা সেই নিউ নর্মালই হোক আর নর্মালই হোক, আমরা নর্মাল সিটে যাবো, পৌঁছাবো। আমার আমি শুভেচ্ছা জানাই এখানে রয়েছেন আলম ভাই, এরপরে ইউসুফ বাচ্চু ভাই আসবেন, তাদের মূল্যবান বক্তব্য শুনবেন। দেখেন, ওই মার্চ মাসে, মিডিল অফ দ্য মার্চ, হঠাৎ করে প্যান্ডামিকটা একটা অ্যালার্মিং টার্ন নিল। অ্যালার্মিং টার্ন নিল মানে ডেথ রেট বেড়ে গেল, ইনফেকশন রেট বাড়লো। বাড়ার পরে এটা একটা অ্যালার্মিং টার্ন। আমরা হয়তো একটু রিল্যাক্স হয়ে গেছিলাম, আমরা একটু চিন্তা করছিলাম যে আর মনে হয় আমরা প্যান্ডামিককে পর্যদস্ত করেছি, ডিফিট করছি। আমরা রিল্যাক্সে একটু 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 ধীরা হয়ে গেলাম। তো প্যান্ডামিক কিন্তু যায় নাই, ভাইরাস কিন্তু ছিল। ভাইরাস আবার মাথা চারা দিয়ে উঠলো। আমরা দেখলাম কি হারে ইনফেকশন রেট বেড়ে গেল, ডেথ রেট। যেমন অবস্থায় আমাদের কিছুটা মনে হয় যে আমাদের যারা মানে ইমপ্লিমেন্ট করে এবার পলিসি মেকার, তারাও একটু হতবাক। এই অবস্থায় কিন্তু আমরা এটি, আমি মাঝখানে আর বর্ণনায় যাচ্ছি না, আমরা জানি কি হয়েছে। প্রতিদিন আমাদের লোকজন মারা যাচ্ছেন, 70 জন 76 জন, মানে একটা অস্বাভাবিক অবস্থার মতো আগামী ঘোড়ার মতো ছুটতে থাকলো পরিস্থিতি। কোনোভাবে এটাকে আমরা যারা পাবলিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছি, আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে এক্সপ্লেন করা ডিফিকাল্ট হলো। আমার ডাক্তাররা যারা হসপিটালে সার্ভিস দেয়, তাদের উপর আবার প্রচন্ড চাপ আসলো। তারা কিন্তু ফেটিক হয়ে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে। কোভিড পেশেন্ট ট্রিটমেন্ট করা আর নর্মাল ওয়েতে ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করা অনেক পার্থক্য আছে। আপনারা হয়তো যারা ডাক্তার না, তারা যে বুঝেন না তা না, তা বুঝে। হ্যাঁ, কিন্তু এটা এখন যারা করে, ডাক্তার, নার্স বা প্যারামেডিক্যাল স্টাফ, একদম ফেটিক হয়ে গেছে সার্ভিসের। এবার একই সার্ভিস দিতে দিতে আর একটা জীবন, যে এখন যে ভাইরাসটা আছে, যে ভ্যারিয়েন্ট আছে, পেশেন্টের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা কতজন ডাক্তারকে হারিয়েছি, এর মধ্যে আমি আমার অনেক জুনিয়র ভাইকে হারিয়েছি, অন্য মেডিকেল কলেজ, আমার মেডিকেল সহ। তাই এই অবস্থায় একটা জিনিস আমার ভালো, আমাদের লকডাউন একটু দরকার ছিল এবং দরকার আছে। আমাদের যে লকডাউনটা হলো, আনফর্চুনেটলি সেই লকডাউনটা একটু রিল্যাক্স লকডাউন ছিল। লকডাউন ইম্প্যাক্ট আসে নাই। এখন আমি একটা জিনিস খুব ভালো লেগেছে, একটা জিনিস করলাম।
মুস্তাফিজ সাহেব, উনি সেন্টার ফর পলিসি ডায়ালগের একজন সম্মানিত ফেলো, উনি বললেন যে মানে এখানে ক্যালকুলেশন করা যে আমাদের ফাইন্যান্সিয়াল লস কি হলো ডিউ টু কজ বাই লকডাউন, এটা আসলে এখানে কোনো স্কোপ নাই। মানে যেটা স্কোপ আছে, আইদার লকডাউন দরকার ইকোনমিকে বাঁচানোর জন্য, ইন এডিশন টু পিপলস লাইফ সেভিং, জি লকডাউন দরকার। উনি উনি সেন্টার ফর পলিসি ডায়ালগের জি আমার মুস্তাফিজ সাহেবের কথা খুব ভালো লেগেছে। আমরা সবসময় বলি জীবন জীবিকা, আমাদের জীবনকে সেভ করতে হলেই তো আমাদের জীবিকাকে সেভ করতে হলেই তো লকডাউন লকডাউন এখন লকডাউন শুরু হয়েছে এবং প্রতিটা সেক্টরের একটা রোল রয়েছে। আলম ভাইদের বিশাল রোল, আমাদের ডাক্তারদের রোল, মিডিয়ার রোল তো আরো অনেক বেশি। কারণ এই লকডাউনটা সাকসেসফুল করতে হবে এবং আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছি মিনিমাম 2 সপ্তাহ লকডাউন দিতে হবে। আবার কিন্তু রেজাল্ট, এটা তো আমরা জাস্ট লোক দেখানোর লকডাউন করছি না। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে ডেসপারেট টাইম ডেসপারেট মেজার্স, এটা হলো ডেসপারেট টাইম, জাতির ইতিহাসে এটা ডেসপারেট জি টাইম, সবাই ডেসপারেট মেজার নিতে হবে। আমাদের সবাইকে আমরা এগিয়ে আসতে হবে। আমরা এইভাবে যাব। জি আমি দেখলাম ইউসুফ ভাই, তাসিরউদ্দিন ইউসুফ ভাই জয়েন করছে। জি শুভেচ্ছা, আমরা তার স্বাগতম কাছে জানাচ্ছি। একটা বক্তব্য শুনবো স্যার, আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাচ্চু সাহেব, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে কঠোর লকডাউনের মধ্যে নববর্ষ, সেই সাথে পবিত্র মাহে রমজান, এবং আপনি নিশ্চয়ই জানেন যে একুশে টেলিভিশনের 21 বছর শেষ করে 22 বছরে পদার্পণ, সবকিছু মিলিয়ে লকডাউনের মধ্যে, মহামারীর মধ্যে আসলে নববর্ষ, এই জিনিসগুলো আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আসলে লকডাউনটা খুব জরুরি। লকডাউনের মধ্যেই সীমিত পরিসরে পয়লা বৈশাখ উদযাপন সবাই হয়তো বাসায় করছে, কিন্তু আমাদের জন্য আসলে একের পর এক দুঃসংবাদ। যেমন একটু আগে আমাদের শামসুজ্জামান খান সাহেব আমাদেরকে ছেড়ে চলে গেল, দুদিন আগে মিতা হক চলে গেল। আরে আমরা আসলে, আমি বুঝিও না, এখানে ডক্টর তারেক খুব সুন্দর করে বলছিলেন, কিন্তু তখন বাইরে বেরোলাম না, বিধিনিষেধ যা আছে কারোর সাথে মিশলাম না, এরকম ঘটনা ঘটেছে গত বছর। আমি প্রায় 2 মাস কোথাও যাইনি, গ্রামে চলে গিয়েছিলাম এবং 4 মাসের মতো প্রায় লকডাউনই ছিলাম বলতে পারেন গ্রামে, এবং সেটা সফল হয়েছিল। আমার মনে হয় গ্রামে তো খুব ব্যাপকভাবে সফল হয়। গ্রামে যদিও লকডাউন তারা মানেন না, কিন্তু আমরা যারা শহর থেকে গেছি আমাদেরকে তারাই উল্টো বলেছেন যে আপনারা ঘর থেকে বেরোবেন না, কারণ আপনারা শহর থেকে এসেছেন, আপনারা নিয়ে এসেছেন এটা। আমি এমন অনেক ঘটনা জানি ধামরাই এলাকায়, যেখানে আপনার এক একটা বাড়িতে বাইরে থেকে লোক আসছে, ওই বাড়িটা রাত 2টার সময় ঘেরা হয়ে গেছে। ঘেরাও করেছে লোকাল লোকজন যে এইখানে ইটালি থেকে লোক আসছে, এখানে লন্ডন থেকে লোক আসছে, সুতরাং এই বাড়ির কোনো লোককে বাইরে বের হতে দেওয়া হবে না। এরকম সিচুয়েশন গতবার ছিল, অ্যাওয়ারনেসটা এমন ছিল। তারপর একটা কমপ্লেসেন্ট সিচুয়েশন হয়েছে, যেহেতু আমরা তাড়াতাড়ি ভালো হয়েছে, আমাদের মৃত্যু হার কম, সংক্রমণের হার কম। কিন্তু আসলে এটি ডক্টর সাহেব যেটা বলছিলেন, তারেক সাহেব, সেটা সত্যি সত্যি এটি যায়নি। আসলে এটা আমাদের মাঝে বিরাজই করছিল। হয়তো আমাদের একেবারে ক্যাজুয়ালিটি রেট কমে গিয়েছিল, ইনফেকশন রেট কমে গিয়েছিল, কিন্তু ও তো আবার পুরো বীর বিক্রমে ও আবার লড়াইটা শুরু করেছে। এবং মন খুব খারাপ ওই মুহূর্তে যখন কথা বলছি। 21 বছর আমাদের মানে 1428 নববর্ষ, কিন্তু আমরা মন খুলে আনন্দ করতে পারছি না। আজকে পয়লা রমজান, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে বাসায় বসে কি করে সুন্দর করে আলপনা এঁকে, কি করে একে অপরের সাথে আমাদের আধুনিক যে যোগাযোগ তথ্য প্রযুক্তি আছে সেটাকে ব্যবহার করে ইলেকট্রনিক্স এর যে পেইন্টিং এবং অন্যান্য সুযোগ সুবিধা এখন আমরা ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে পাই, সেগুলো ব্যবহার করে, রং ব্যবহার করে, যেমন আজকে দেখছিলাম খুব ভালো লাগছিল গতকাল রাত থেকে, যে মেয়েরা যে কথা বলছিল, তরুণীরা, তাদের মুখে এখানে বাংলাদেশের পতাকা, এখানে শুভ নববর্ষ, এটা কিন্তু বাসায় বসে লেখেনি, এগুলো ইলেকট্রনিক্যালি এগুলি পুট করা হয়েছে, দেয়া হয়েছে তাদের মুখে। এটি আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আমরা কিন্তু এরকম খুব ভাবছিলাম যে আছে, খুব আনন্দের সাথেই করবো, কিন্তু একটু আগে আমি 21 কর্মীকে বলছিলাম যে ভাই আমি তো অ্যাপিয়ার করবো না, কারণ জামান ভাই মারা গেছেন। তো জামান ভাই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। আজকে যে পয়লা বৈশাখ, এই যে পয়লা বৈশাখ বাঙালির পয়লা বৈশাখ হয়ে উঠেছে গত 50 বছর বা তারও একটু বেশি সময় ধরে, বিশেষ করে মধ্যবিত্তের জায়গায়, ঢাকা শহর এবং অন্যান্য জায়গায়, এটিতে এটি যে এই যে মোটিভ গুলো আমাদের সমাজে এসছে, এখানে কিন্তু শামসুজ্জামান খানের একটা বড় অবদান আছে। উনি তো বেসিক্যালি একজন ফোকলোরিস্ট, উনি তো গবেষক।
হ্যাঁ, এবং এই গবেষণা করে করে নানা সময় যেমন আমাদের অধ্যাপক সালিম আল-দ্বীন ছিলেন, চলে গেছেন, তার কাজও কিন্তু এটা ছিল। তো সেরকম ভাবে আমার মনে হয় এরকম মানুষগুলি চলে যাচ্ছে করোনার মধ্যে। তাই বলবো যে আমাদের আসলে আরো অনেক 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 বেশি আমাদের সচেতন হওয়া দরকার। তবে এমন লোকও ডাক্তার সাহেব একটু আমাকে বলবেন কি, আমি একটু প্রশ্নই করছি, বাসায় বসে থাকলেও দেখছি অনেকে করোনা দ্বারা আক্রান্ত হচ্ছে। 1 বছর বাসায় বসেছিল আমার ভাই, ইমিডিয়েট বড় ভাই, ইমিডিয়েট আমাদের মেজো ভাই, উনি ভাষা আন্দোলন সংগ্রামী, 83 বছর বয়স, এক বছরের বেশি সময় কোথাও বেরোননি। আমার ভাই আরেকজন মারা গেছে গত বছর, তখন উনি বেরোননি। আরেক ভাই আক্রান্ত হয়েছে, হাসপাতাল দিয়েছিলাম, তখন উনি বেরোননি। উনি আমাদের সবার মাথার উপরে আছেন, শাহজাহান ইউসুফ। কিন্তু আমি বুঝলাম না, উনার করোনা হয়েছে এখন বঙ্গবন্ধু হাসপাতালে অনেক কষ্টে আমি ভর্তি করেছি। এখন 10 লিটার মতো আপনার অক্সিজেন লাগছে, কিছুই বুঝতে পারছি না, অক্সিজেন ছাড়া 86-87 নেমে আসছে। একটু আগে ওই কথা ওইটা নিয়ে আমি ভাবছিলাম ভাই চলে যাবেন, এখন উনি আছেন, কিন্তু কখন চলে যাবেন, কেন হলো, উত্তর। জি স্যার, একটু যদি ছোট্ট করে অ্যানসারটা দেওয়া যায়। বুঝতে পারলাম আসলে, জানেন ডিফিকাল্ট টু এক্সপ্লেন, মানে আপনি আমরা যদি একদম আবদ্ধ থাকি, আমাদের যদি কারোর সাথে সোশ্যাল কন্ট্যাক্ট একদম না থাকে, জিরোতে থাকে, এবং আমার বাসায় আমি কাউকে ঢুকতেও দিচ্ছি না, বেরোতেও দিচ্ছি না, তাহলে তো ভাইরাস আসার কথা না। ভাইরাসের এন্ট্রি কিন্তু অনেকগুলি মিনস আছে, শুধু যে যেমন কোনোটাই গবেষণা এখনো প্রতিষ্ঠা করা যায়নি অনেক কিছুই। যেমন বলা হয় সারফেস বোর্ডে একটা শক্ত বোর্ড, যেটা টিভির একটা কভার, ওটার মধ্যে ভাইরাস আসতে পারে। আপনি বাজার থেকে যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছি, সেখানেও বহন হতে পারে। এমনকি বলা হচ্ছে আবার যে আমরা যে মিট কিনলাম, মাংস কিনলাম, ফ্রিজে রাখলাম, ওখানে ভাইরাস কিন্তু আরো আরামে থাকে, ওখানে ফ্রিজের ভিতরে ভাইরাস আরো আরামে থাকে, এটা তো ঠিক ছেড়ে যাবে। এই জন্য খুব এক্সপ্লেইন করা খুব কঠিন। তবে মানে আপনি যেটা বললেন, আমিও আমার কিছু লোকজন দেখেছি আত্মীয় স্বজন এবং হসপিটালে দেখেছি, যারা বলছে যে তারা কখনোই ইন টাচ হয় নাই, কিন্তু আসলে দুর্ভাগ্যজনক ভাবে তারা আক্রান্ত হয়েছে। এবং দেখেন ভ্যাকসিনেরও ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, ভ্যাকসিনের ডবল ভ্যাকসিন দিয়েও আক্রান্ত হয়েছে অন্য দেশে। আমাদের দেশে তো এখন সেকেন্ড ডোজ, আমাদের তো ডোজ কেবল শুরু হয়েছে, সেকেন্ড ডোজের সময় আক্রান্ত। কিন্তু যে ভ্যাকসিনের ব্যাপারটা একটু আলাদা। ভ্যাকসিনের যেটা উপকারিতাটা আছে যে আপনার সেই তীব্রতা হবে, ভ্যাকসিন আপনাকে প্রোটেক্ট করবে, আপনি সংক্রমুক্ত না, কিন্তু আপনাকে ইনশাল্লাহ হসপিটালে যেতে হবে, আপনাকে লাইফ সাপোর্টে যেতে হবে, আপনি ফিরে আসবেন, যার কারণে আমাদের দ্বিতীয় ডোজটি অবশ্যই নেওয়া প্রয়োজন। তারেক ভাই, আমি কিন্তু গত বছর বঙ্গবন্ধুতে প্রায় 13 দিন 2 সপ্তাহ থাকতে হয়েছে আমাকে। কোভিড খুব ভালো চিকিৎসা তারা করেছেন, খুব সেবা করেছেন ভালো মতে, সবাই জড়িত ছিল, বড় বড় ডাক্তাররা। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যে খুব মেলামেশা করেছিলাম তা না, তবে আমার তো একটু অভ্যাস আছে, আমি বহির্মুখী মানুষ। আমি আমার স্ত্রীকে বলেছি তুমি আলাদা রুমে শোবে, ও শোয় না। ও তারপরে শিমুল, আপনারা চেনেন সবাই শিমুল ইউসুফকে, হ্যাঁ, সে আমার কিন্তু মানে আপনাদের সবার দোয়ায় সে, তার কিন্তু এখনো করোনা হয়নি, আমি জানি না। আমরা কিন্তু আমার হয়েছে, আমার কন্যার হয়েছে, তার জামাতা হয়েছে, কিন্তু ওরা বাইরে যায়নি। ওরা কিন্তু 9 মাস গ্রামে ছিল এবং 9টি মাস জীবনে কোনদিন গ্রামে যায়নি। সেই মেয়ে আমার গ্রামে ছিল, এবং তার কিভাবে হয়েছে আমরা পরে বের করেছি। তার আমাদের বাসায় যে হাউজের আছে, গৃহকর্মী আছে, সেরকম একজন মানুষ বাসে করে অথবা ওই সিএনজি করে ওই অনেকের সাথে, টেম্পো যেটাকে বলে, অনেকের সাথে সে অফিসে যায় এবং জিনিস কিনে আনে। আচ্ছা আচ্ছা, এইটা থেকে হতে পারে বলে আমরা ডাক্তার সাহেব যেটা বলছেন, আপনাদের দুজনের কাছে আমি ফিরবো। আমি একটু অনেকক্ষণ ধরে ওয়েট করছি মোহাম্মদ মাহবুব আলম, কমিশনার ডিএমপি, তার কাছ থেকে একটু জানতে চাই। জানাব মাহবুব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে গত 1টি বছর এবং এই বছর সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসা পেশায় যারা রয়েছেন, তাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বড় একটা অবদান রয়েছে। আমরা 21 পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি, এবং জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্তে আপনারা কাজ করছেন। এবং এই যে আমরা জানি সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনটি আমরা পার করেছি, আপনাদের সম্মুখ সহযোগিতা ছিল। তারপরেও যেহেতু এটি খুব কঠিন একটি কাজ, কেমন ছিল প্রথম দিনটি? আপনাকে ধন্যবাদ। আসলে প্রথমে বলি যে ইটিভির যে আপনার জন্মদিন, ইটিভির জন্মদিনের শুভেচ্ছা।
একই সাথে নববর্ষের শুভেচ্ছা, তবে রমজানুল মোবারক। তো যে কথাটি বলছিলেন আপনি যে লকডাউনের প্রথম দিন, আসলে আমরা গতকাল থেকে কাজ করছিলাম, ইনফ্যাক্ট রাত থেকে কাজ করছিলাম যাতে এই লকডাউনটি ইফেক্টিভ একটি লকডাউন হয়। কারণ আমরা, আপনি দেখেছেন এবং শুনেছেন ইতিমধ্যে ডাক্তার সাহেব যে কথা বললো, তারেকবার যে কথা বললো, যে আসলে কিন্তু এই ভাইরাসটা অত্যন্ত ছোঁয়াচে এবং দ্রুতই আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমি বলবো যে সেখানে আজকেও একটু আগে আপনার এখানে এই টকশোতে জয়েন করার পূর্বেও আমার এক ডিসির মা তার আইসিইউতে শিফট করা দরকার, সেই কাজ সেরে তারপরে কিন্তু আমি যোগদান করেছি। এবং আমার পরিবারেরও অনেকে ইতিমধ্যে করোনা আক্রান্ত। তো যে কথাটি বলবো যে আমরা কিন্তু যে আক্ষরিক অর্থেই একটি কঠোর লকডাউনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং সকাল থেকেই সেটা বাস্তবায়ন ইতিমধ্যে হয়েছে। এবং আমি মনে করি যে জনগণও সাড়া দিয়েছে। সেই সাথে যাদের অসুবিধা ছিল, যাদের বের হওয়া দরকার, অনেকের হয়তো কষ্ট হয়েছে, বিশেষ করে ডাক্তার থেকে শুরু করে যারা কর্মজীবী আছেন, কারণ জানেন যে সেখানে এখনো কলকারখানা খোলা আছে, তাদের যেতে হচ্ছে কলকারখানা চালু রাখার জন্য। তো এর মধ্যেই কিন্তু আমরা এই লকডাউনের যে কঠিন যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরিখেই আমরা সেটাকে লকডাউনকে পুরোপুরি মানানোর চেষ্টা করছি এবং জনগণও সেটা মানছে। ক্ষেত্র বিশেষে একটু সমস্যা হচ্ছে, কোনো জায়গায় একটু ট্রেল বেশি হয়ে যাচ্ছে গাড়ির। সেখানে আমরা দেখেছি যে উত্তরার যে মেইন রোড, কিছু কিছু মেইন রোডে গাড়ির লম্বা ট্রেল, সেখানে গাড়ি চেকিং করে সঠিকতা যে ব্যক্তি বের হচ্ছে তার বের হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা যাচাই করে কিন্তু আমরা ছাড়ছি। একই সাথে কাঁচা বাজার গুলো নিয়ন্ত্রণ, সেখানে একটু ফাঁকা রাখা, জনগণকে সচেতন করার জন্য মাইকিং, পুলিশ কিন্তু সেই কাজগুলো করছে। অর্থাৎ আমি বলবো যে প্রথম দিনের লকডাউন আমরা বলতে পারি যে সফল হয়েছে। এইভাবে যদি বাকি দিনগুলো আমরা পার করতে পারি তাহলে কিন্তু এই লকডাউনটি সফলভাবে সমাপ্ত করা যাবে। জনাব মাহবুব আলম, একটু জানতে চাব, আপনারা মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছেন। আমরা জানি যে অনলাইনে সেটি নিবন্ধন করে যদি জরুরি যার প্রয়োজন আছে তিনি 3 ঘন্টার জন্য একটা পাস পেতে পারেন। কিন্তু আপনি নিজেও বলছিলেন যে চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত তারা অনেকে হয়তো বা জানেন বা নিতে পারেননি, আবার অনলাইনে অনেকে হিট করে ঢুকতেও পারছেন না, তাদের কিছুটা প্রবলেম হচ্ছে। যদিও এটি ইচ্ছাকৃত নয়, সেই জায়গাগুলো একটু যদি আলোচনা করেন। হ্যাঁ, এটা আসলে ঠিকই বলেছেন যে এখানে যে অ্যাপসে আপনার নিবন্ধন হতে হয় বা নিবন্ধিত হয়ে পাস নিতে হয়, এই বিষয়টাতে আমারও মনে হচ্ছে যে কোথাও কোনো হয়তো এখনো ফাইন টিউনিং এর বাকি আছে বা টিউনিংটা ঠিক মতো হয়নি। এই জায়গায় একটু কাজ করার আছে এবং কাজ করতে হবে। এখানে কিছু সমস্যা হয়তো কারো হয়েছে, তবে এটা আমাদের ইতিমধ্যে আমাদের দৃষ্টিগোচরে এসেছে এবং সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। এবং যাদের সত্যিকারে বেরোনো প্রয়োজন তারা যাতে যথাযথভাবে পাস পেতে পারে, অ্যাপসে নিবন্ধিত হতে পারে, সেই ব্যবস্থা যাতে আরো গতিশীল করা যায়, সুন্দর করা যায়, সেটা আমরা অবশ্যই ব্যবস্থা জনাব মাহবুব আলম, এই যে চিকিৎসা সেবা আমি একটু গুরুত্ব দিতে চাই, কারণ চিকিৎসা সেবা আমাকে ধরে রাখতেই হবে, সেটি কোভিড হোক নন কোভিড হোক। যারা চিকিৎসা পেশা আছেন, যেখানে সবকিছু বন্ধ, তিনি তো আর তার চিকিৎসা সনদটি দেখি বা ডক্টর আইডি কার্ড দেখি সেইটি সুযোগ নিতে পারেন, এটি আপনারা ভাবছেন কিনা? আসলে আপনি ঠিকই বলেছেন যে যারা চিকিৎসক আছেন তাদের কিন্তু সেবাটা এই মুহূর্তে খুবই প্রয়োজন। এখানে তার নিবন্ধিত হওয়ার চেয়ে তার আইডি কার্ড দিয়ে তাকে পাস করানো যায় কিনা, এটা অবশ্যই আমরা উপরে আলাপ করব এবং এটা ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটা কথা, জি প্লিজ, আমি একটু কথা বলি। আমি অবশ্যই মনে করি যে পুলিশ এবং আমাদের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স এরা অসম্ভব ভালো ভূমিকা গত বছর পালন করেছে এবং আজকে প্রথম দিন আমি বিভিন্ন জায়গায় টেলিফোন করে দেখেছি পুলিশ খুবই তৎপর। আমার জানা মতে গুলশান, উত্তরা, তারপরে বাড্ডা এসব অঞ্চলে খুব তৎপর। কিন্তু আমাদের মধ্যে এখনো একটি গা ঢেলা ভাব আছে, যদিও খুব একটা মানুষ বের হয়নি এবার প্রথম দিন, কিন্তু আগামী দিন পরশু 3-4 দিন অভ্যাসে পরিণত করতে হবে। আমি আমাদের ভাইকে এই কথা বলছি, এটা অভ্যাসে পরিণত করতে হবে যে আমরা প্রয়োজন ছাড়া বের হব না, প্রয়োজন ছাড়া বের হব না, আর কিছু। হ্যাঁ, ঠিক, আসলে আপনি ঠিকই বলেছেন, এটাই করতে হবে যে আমাদের এটা অভ্যাসই করে ফেলতে হবে এবং এইভাবে আমরা কঠোরভাবে বাকি দিনগুলো পালন করবো আর কি, এইভাবে পালন করব। ধন্যবাদ। হ্যাঁ, খুবই খুশি আমরা আপনাদের ভূমিকায়। জি, তারেক স্যার যদি কিছু যোগ করেন। যে আমি ওই যে মুভমেন্ট পাসের ব্যাপারে, কারণ আমি অফ দ্য স্ক্রিন তো আমি আলম ভাই আর আপনার সাথে আলাপ করলাম, আমাদের ডাক্তারদের কিছু সমস্যা দেখা দিচ্ছিল, 2-3 জন ডাক্তারকে বলার পরও তাকে পেনাল্টি করা হয়েছে, যেটা বিচ্ছিন্ন ঘটনা। সুতরাং প্রথম বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আলম ভাই খুব মন দিয়ে শুনেছেন এবং আলম ভাই বলেছেন যে এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওনারা
সম্মিলিতভাবে এটা করবে। কারণ আমরা এটাও আলাপ করলাম যে ডাক্তারদের আসলে কি, ডাক্তারদের যদি দেখায় যে সে গ্যাস্ট্রো লিভারে কাজ করতেছে অথবা সে আমাদের দিতে আছে, তাহলে তাকে ছেড়ে দেবে, তার মুভমেন্ট পাসের কোনো দরকার নেই। কারণ সে যত ডিলে করবে ওই কি নাকি পেশেন্টটা অক্সিজেন নিচ্ছে, আইসিইউতে আছে, তার জন্য ক্ষতি হবে। ডাক্তারের হয়তো 2,000 টাকা চলে গেল, তার ডাক্তারদের সেটাতে খুব একটা ক্ষতি হবে না। ক্ষতি হবে সে দেরিতে গিয়ে হসপিটালে ভর্তি। হ্যাঁ, এবং কোভিড পেশেন্ট, বিশেষ করে কোভিড পেশেন্টের ট্রিটমেন্টটা, কারণ আমাদের যে রেগুলার ট্রিটমেন্ট করি এই জন্য কিন্তু ডাক্তাররা সারাদিন দৌড়াদৌড়ি করেন। কিন্তু কোভিডে আমাদের দেখা যাচ্ছে 4জন 2টার সময় বেরোলো, আবার 8জনকে আপনি রাস্তায় পেলেন, ওরা ওই সন্ধ্যার সময় যাচ্ছে। কোভিডের মুভমেন্টটা বেশি, এই জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে এরা যেন ঠিকমতো স্মুথলি খেলতে পারে তাদের কর্মক্ষেত্রে যেন পৌঁছাতে পারেন, অবশ্যই একটি না সহযোগিতা করা হয়। থাকবে। যেহেতু প্রথম দিন আমরা ছিল তাদেরকে, কিছুটা ফাইন টিউনিং এর প্রয়োজন হবে, অবশ্যই আমরা তবে সেখানে অবশ্যই আমাদের সহযোগিতার প্রয়োজন আছে। কি আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়, আইন শৃঙ্খলা বাহিনী বলি, গণমাধ্যম কর্মী বলি, আমরা চিকিৎসা সেবায় সকলে মিলে কিন্তু আমরা এই জায়গাটি পরিপূর্ণতা নিয়ে আসবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ইভিল 21 রাতে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইভিল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম লকডাউনে নববর্ষ এবং এই জায়গাগুলোর সতর্কতা, আমাদের যে কঠোর লকডাউনের ঘোষণা এসছে সেটি কিভাবে আমরা সকলে মিলে পরিপূর্ণতা নিয়ে আসতে পারি সেই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা আবার একটু সংযুক্ত হব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাহেবের সঙ্গে। আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইব যে এই যে একটি মহামারী পরিস্থিতি সারা বিশ্বের সাথে বাংলাদেশকে আসলে মোকাবেলা করে এগোতে হচ্ছে, আমরা আসলে সকলের এখানে অবদান থাকতে হবে, আমাদের ব্যক্তি জায়গা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, চিকিৎসা পেশা যারা রয়েছেন এবং নীতি নির্ধারকরা রয়েছেন, সবারই আসলে দায়িত্ব রয়েছে। এবং এই যে আমরা গত বছর থেকে এই বছর অনেকগুলো ফেস্টিভ্যাল আমাদের উৎসর্গ করতে হয়েছে মহামারীর কারণে, সেটিকে মেনে নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে এগোতে হবে এবং এই জায়গাগুলোর সামনের দিনের প্রত্যাশা আপনার কাছ থেকে একটু শুনবো। আমি একটু প্রথমেই বলবো যে মহামারী না বলেই অতিমারি বললে ভালো হয়, কারণ মহামারী ছিল আসলে 43-এর মনন্তরটাকে বলবেন আপনারা, অথবা 1920-21 স্প্যানিশ ফ্লু যেটা ছিল সেটা আমাদের দেশে হয়েছে মহামারী। এখন এটা রূপ ধারণ করেনি, কিন্তু অতিমারি তো চলছেই। আমার মনে হয় এটা থেকে একমাত্র উপায় হচ্ছে আমি মনে করি স্বাস্থ্যবিধিটা মেনে চলা। এখন তারপরেও যে হবে না তা না, একটু আগে ডক্টর তারেক যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে ভ্যাকসিনটা দেওয়ার কথা সরকার বারবার বলছে, ভ্যাকসিনটা আমাদের নেওয়া উচিত। তাতে করে হাসপাতাল যেতে নাও হতে পারে, বাসায় থেকে আপনি চিকিৎসাটা শেষ করতে পারবেন। এটা যে আক্রমণ করবে না এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের অ্যান্টিবডি, যতটুকু আমি লেম্যান হিসেবে বুঝেছি, যে আমাদের অ্যান্টিবডি তৈরি হলে সেটি বাইরের এই ভাইরাসটাকে ফাইট ব্যাক করতে পারবে। সেই কাজটা করার জন্য তো আমার শরীরকে আমার তৈরি করতে হবে, এবং একটু রোদ লাগানো, ছাদে যে একটু রোদে বসা, এটা আমি দেখেছি গুরুত্বপূর্ণ। যারা রোদ নিয়েছে তারা ভালো আছে আমাদের চেয়ে, যারা আমরা আক্রান্ত হয়েছে তাদের চেয়ে। আরেকটা আমার একটু মনে হয়েছে, এটা ডক্টর তারেক, মেয়েদের সম্ভবত একটু কম হয়, মেয়েরা কম আক্রান্ত হয়েছে। আপনি দেখেন 27% এর বেশি না, 30%-এর নিচে। পুরুষরা 70% আক্রান্ত হচ্ছে। তো আমাদের যেহেতু বাইরে এক্সপোজারটা বেশি, আমার মনে হয় এটি যদি কমিয়ে আনি আর যদি একটু ব্যায়াম করি, আমি যদি এই গত 1 বছর ব্যায়ামটা করতে পারছি না, এটা খুব ক্ষতি হয়েছে আমার, কিন্তু এটা করা দরকার বলে মনে করি। এবং যদি একটু কাঁচা সবজি এবং কাঁচা ফল খাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা ওনারা বলেন ভিটামিন সি আর ভিটামিন ডি, আমরা যদিও ট্যাবলেটে চলে আসছি, কিন্তু যদি সেটি ফলের পেয়ারার চেয়ে ভালো জিনিসটা খুব কম আছে, কিন্তু আমরা সেই পেয়ারাটাকে খুবই অবহেলা করি, তাই না? এমনকি বড়ই, কুল যেটাকে বলি, সেটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের। এবং আমার মনে হয়েছে যে এই ধরনের, অর্থাৎ একটা জিনিস কি, যে দেশের পরিবেশ যেরকম, আবহাওয়া যেরকম, প্রকৃতি যেখানে যেরকম, সেখানে সেরকম ফলটাই গুরুত্বপূর্ণ। এবং প্রাকৃতিক নিয়মে এটারই জন্ম হয়, মানুষ এটার অ্যান্টিবডি ওখান থেকে নেয়। আমাদের এখানে দেখবেন যা যা হয় সেটি কিন্তু পশ্চিমা দেশে হয় না। সুতরাং ওদের দেশের জন্য আলাদাভাবে আছে, প্রকৃতির সাথে ওইভাবে এটা চলেও আসে। মরণ তো আসবে, মৃত্যু তো আসবে, কিন্তু সেই মৃত্যু যেন অপঘাত হিসাবে না আসে, সে মৃত্যু যেন স্বাভাবিক নিয়মে আসে একজন মানুষের, সেটাই চেষ্টা হওয়া উচিত। মানুষ তো চিরদিন বাঁচে না। জামান ভাই 80 অতিক্রম করে গিয়েছিল বেশ কয়েক বছর আগে। জামান ভাই যাওয়াটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু জামান ভাই
আমার মনে হয় না যে অতিবাড়িতে যাওয়াটা, করোনায় যাওয়াটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমরা পাচ্ছি না। এর জন্য কারণগুলি কি, যেটা একটু আগে আলাপ হয়েছে, সেগুলো থেকে যদি দূরে থাকি, ভ্যাকসিনটা যদি নেই, এবং যদি আমরা খাদ্যাভ্যাসটা একটু পরিবর্তন করি, আমরা দেশি ফলমূল যদি বেশি খাই, তাহলে কিন্তু ভালো হবে। এটি কিন্তু আমার একেবারেই শতভাগ আমি এটা বিশ্বাসও করি। আমি মনে করি যে আমাদের 6 ঋতু, 6 ঋতুতে 6 রকম ফলমূল আছে, কিন্তু আপনি এগুলোই যদি খান তাহলে আপনি বেশি ভালো থাকবেন। যার জন্য গ্রামে কিন্তু এই জিনিসটা, প্রকোপটা কম, এবং গ্রামের বাড়িগুলো স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু করা। আপনাদের প্রত্যেকটা বাড়ি আলাদা, তারপরে হয়তো 2 ফিট 4 ফিট 10 ফিট জায়গা আছে, একটা ছোট্ট নালা আছে, তারপরে আরেকটা গ্রামের বাড়ি। আপনি দেখবেন যে এই চারশো ভাই মামতো ভাই মিলে বড় উঠান, কিন্তু একটা উঠান হলো এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব আছে। সুতরাং এখানে তো নাই, এখানে তো ফ্ল্যাট বাড়ি। আমার বলছে লকডাউনটার ব্যাপারে আমার অবজারভেশনটা এরকম ছিল, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এটা ঢাকা এবং চট্টগ্রাম, রাজশাহী, এরকম 3-4টা সিটি দিয়ে পুরো দেশ লকডাউন না দিলেও চলতো। এটিকে পুরোপুরি ভাবে লক করা উচিত ছিল। কালকে যে বেরিয়ে গেল বা পরশু যে বেরিয়ে গেল ঢাকা থেকে লোকজন, ওরা কিন্তু বহন করে নিয়ে গেছে। জি, আমি তো নেই, গ্রাম থেকে একটা লোক শহরে আসলে সে কিন্তু বহন করছে না, আমি কিন্তু বহন করছি, আমি ক্যারিয়ার হতে পারি। শুধু আমার মনে হচ্ছে শহরগুলি, কারণ ঢাকা হচ্ছে বাংলাদেশের যতজন ইনফেক্টেড হচ্ছে 60-70% ঢাকায় বসবাসকারী নাগরিক। সুতরাং শহরগুলির দিকে আমাদের নজর দিতে হবে। আমার মনে হয় এটি সরকারকে বিবেচনা করা উচিত, এবং কঠোরভাবে লকডাউন আরোপ করা উচিত। যতদিন বলবে, যেভাবে বলবে সেভাবেই যেন এটা আরোপিত হয়, সে ব্যবস্থা করতে হবে। জি। ধন্যবাদ। আমরা আবার একটু জনাব মোহাম্মদ মাহবুব আলম আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাইবো। আমরা জানি যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়টি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, এবং জীবনের ঝুঁকি নিয়ে আপনারা প্রতিনিয়ত এই কাজগুলো করার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় তারপরে একটু আমাদের আলোচনার বিষয় এসছে, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এলাকায় অনেক দোকান রয়েছে, সেগুলো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 9টা 3টা, এবং হোটেল, খাবার, রেস্তোরাঁ আমরা জানি যে 12টা থেকে 7টা এবং রাত 12টা থেকে 6টা। এই যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং কাঁচা বাজারের কথা বলা হচ্ছে, এই জায়গাগুলোই আসলে সমন্বয়ে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানুষকে ঘরে আটকে রাখা বা তাদেরকে সহযোগিতা করা, এই জায়গাগুলো আসলে সামনের দিনগুলোতে আপনাদের যে এখন যে অবস্থান রয়েছে সেটি আরো কঠোর হবে কিনা? আপনি যে কথাটি বলেছেন, আসলে কাঁচা বাজার এবং অন্যান্য যে গ্রোসারি শপ, এবং হোটেল কোন সময় খোলা থাকবে, কতটুকু খোলা থাকবে, এটা কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে এবং সেভাবে পালন করছে। ক্ষেত্র বিশেষে হয়তো এমন হতে পারে যে সব হয়তো সমানভাবে করা যাচ্ছে না, কারণ একই স্থানে হয়তো অনেক ধরনের বাজার আছে বা অনেক ধরনের দোকান আছে। হয়তো দেখা যায় একটা করতে গেলে আরেকটাকে বন্ধ করতে হচ্ছে, বা নির্দেশনাটা মাঠ পর্যায়ে সঠিকভাবে সবসময় হয়ে ওঠে না। তবে এখানে ফাইন টিউনিং এর কথাটা আগে বলেছিলাম যে একটু ফাইন টিউনিং প্রথম দিনের পরে আমরা একটু ফাইন টিউনিং করবো, এবং ফাইন টিউনিং এর পরে হয়তো আরো কিছু বিষয় আমাদের সামনে চলে আসবে, যাতে বাকি দিনগুলো আমরা আরো সুন্দরভাবে পালন করতে পারি। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে জনগণ কিন্তু মেনে নিয়েছে এই লকডাউনটা এবং সেখানে সহযোগিতা করছে। তবে কিছু সাইকোলজিক্যাল কিছু বিষয় কিন্তু আছে, যারা নিম্ন আয়ের লোক আছে এবং যারা দরিদ্র, তারা কিন্তু অনেকেই মনে করে যে এটা একটা বড় লোকদের রোগ, এটা আমাদের রোগ না। কাজে তাদের মাস্ক পরাটা কিংবা এই স্বাস্থ্যবিধি মেনে চলা, তারা মনে করে যে এগুলো আমাদের রোগ না, এগুলো আমাদের দরকার নেই। তো এই ধরনের কিছু সাইকোলজিক্যাল কিছু ব্যারিয়ার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে, কিছু মনোভাব কিন্তু তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে ফোর্সের মাধ্যমে বা শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষেত্র বিশেষে। নানা ধরনের অপপ্রচারও হয়, যেটি নিয়ে আপনারা ইতিমধ্যে কাজ করছেন, ধর্মীয়। এটা আমি তো সেটাও বলি যে আপনার বিশেষ সোশ্যাল মিডিয়া এখন একটা ওপেন মিডিয়া, যেখানে মানুষ যত বেশি লকডাউন তত ঘরে বসে থাকছে, সেখানে নেট ব্যবহার করছে বা ফেসবুক ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। সেই সকল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা কিন্তু অনেকে চালাচ্ছে। অনেকে বলছে যে যে সাম্প্রতিক যে হেফাজত কাণ্ড বা হেফাজতের যে সেগুলোকে সরকার তাদের কি করার জন্য হয়তো করোনা পরিস্থিতিকে অন্যভাবে দেখাচ্ছে বা লকডাউন দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রপাগান্ডা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে। আমি মনে করি যে এগুলো এই সকল প্রপাগান্ডাতে কান না দেওয়ার জন্য এবং সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং জনগণকে এই লকডাউনে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাবো।
সেই সাথে এই যে উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো খোলা রয়েছে আমরা জানি, এবং জরুরি নিত্য প্রয়োজনীয় সেবামূলক যেগুলো সেগুলো খোলা রয়েছে, তাদের চলাচলে যেন আরো সুন্দর একটি পরিস্থিতি আমরা তৈরি করতে পারি, সেই জায়গায় আরো কিছু করণীয় আছে কিনা আপনার কি মনে হয়? এখন এই জায়গাগুলো আসলে একটু তো ডিফিকাল্টিজ আছে, কারণ আপনি হয়তো যারা ওয়ার্কার থাকে তারা হয়তো স্থানীয়ভাবে ওই সকল এলাকাতেই থাকে, যারা ম্যানেজমেন্টে থাকেন তারা কিন্তু অনেকেই ঢাকাতে থাকেন, ঢাকা থেকে হয়তো কেউ গাজীপুর যাচ্ছে, কেউ নারায়ণগঞ্জ যাচ্ছেন, এবং এটা তাদের নিজস্ব গাড়ি নিয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আসলে অ্যাড্রেস করা খুবই কঠিন একটা কাজ। দেখা যায় যে আসলে কার সঠিক প্রয়োজন এই বিষয়টা আমরা স্ক্রিনিং না করে কিন্তু আমরা ছাড়ছি না। এই স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে অনেক সময় একটু বিলম্ব হচ্ছে, কিংবা সঠিকভাবে হয়তো আমরা দায়িত্বগুলো পালন করতে পারছি না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। বাবু, আরেকটা ছোট্ট প্রশ্ন, যে আমরা জানি এলাকা ভিত্তিক অনেক দোকানপাট থাকে যেখানে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায়, সেগুলো 9টা থেকে 3টা অনুমোদন থাকলেও অনেকে অভিযোগ করছেন সেটি তারা খুলতেই পারছে না। এবং এতে আরেকটি বিষয় হচ্ছে, আমি যখন নিত্য প্রয়োজনীয় জিনিসটি আমার বাসার সামনে পাচ্ছি না, যেখানে হয়তো বা একটি দোকানে একজন কর্মচারী থাকেন, স্বাস্থ্যবিধি অনেকটাই মানা সম্ভব, সেটি না পেলে কিন্তু আমি কাঁচা বাজারের দিকে ছুটে যাচ্ছি যেখানে খুবই ঝুঁকি রয়ে গেছে। এই জায়গাগুলো আপনারা একটু সুন্দরভাবে চিন্তা করছেন কিনা? এগুলো আমাদের মাথায় আছে। আমাদের অন্তত এই জিনিসটা আমার কাছে যে পাড়া মহল্লায় যে চা স্টল গুলো আছে, চায়ের দোকান বা আড্ডা দেওয়ার জায়গা, এই জায়গাগুলোতে আমরা কঠোর করতে বলছি, কঠোর হবে। এছাড়া যেগুলো গ্রোসারি শপ, এগুলোর ব্যাপারে একটু নমনীয় থাকার জন্য, যাতে তাকে কাঁচা বাজারে যাইতে না হয় বা বাজারের মুখে হইতে না হয়, ভিড়ে যাতে তাকে যাইতে না হয়, সেই বিষয়গুলো আমাদের মাথায় আছে। সেগুলো কিন্তু নির্দেশনা আমরা এভাবে দিয়েছি। জি, ধন্যবাদ। আমরা ডাক্তার তারেক হোসেন স্যারের কাছে যাব। স্যার, এবার একটু সার্বিক চিকিৎসা অবস্থানের জায়গাটি আলোচনা আনতে চাই। আমরা জানি যে টিকার কথা আমরা আলোচনা করছিলাম, রমজান মাস রয়েছে, আমাদের নানা ধরনের ধর্মীয় অপব্যবহার তো রয়েই গেছে, এবং সেই সাথে এই যে সময় মতো দ্বিতীয় ডোজটি যেন আমরা পরিপূর্ণ করতে পারি, এবং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সকলের একটা সহযোগিতা রয়েছে, প্রয়োজন আছে। আমাদের আইসোলেশন সেন্টারগুলো কয়েকদিন আগেই গণমাধ্যমে আমরা অনেক আলোচনা শুনেছি, যেগুলো বানানো হয়েছিল সেগুলো আবার পাওয়াও যাচ্ছে না, নতুন করে আবার বানানোর কথা হচ্ছে। এই জায়গাগুলো আসলে আমরা কতটুকু দৃষ্টি দিচ্ছি? জি, ধন্যবাদ। আসলে মানে আমাদের সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমরা তো চেষ্টা করা হচ্ছে মানে এর মধ্যে দিয়েই মানে আমাদের এইরকম মেগা প্যান্ডামিক কে ট্যাকেল করার জন্য। আমি ভ্যাকসিনেশনের ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের যে ভ্যাকসিনেশন আমরা তো আলাপ করলাম, এটাতে কিন্তু আপনি ভ্যাকসিন দেওয়া থাকলে প্রবাবিলিটি যে আপনি গেটিং ভাইরাস ফার লেস দেন অ্যানাদার পার্সন যার ভ্যাকসিন দেওয়া নেই, এটা একদম প্রমাণিত। আমরা ভ্যাকসিন নিতেই হবে। বাচ্চু ভাই বললো, আলম ভাই বললো, আপনারা বললেন, আপনি বললেন, ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন কোনো বিকল্প নেই, কিন্তু ভ্যাকসিনটা হচ্ছে সিলভার বুলেট না যে ভ্যাকসিনটা নিলে আপনি সেভ হয়ে গেলেন। কিন্তু ভ্যাকসিনের ফলে আপনার যে উপকার হলো সেটা হলো যে আপনি হয়তো ভাইরাস পাইলেন, কিন্তু আপনার তীব্রতা অনুভব করলেন না, বা আপনি ইনশাল্লাহ সেভ হয়ে গেলেন। সাথে সাথে আমাদের হসপিটালে আপনাকে যেতে হলো না, তার মানে আমাদের হসপিটালের উপর প্রেশার কম পড়লো। এখন তো হসপিটালগুলি প্রচন্ড প্রেশারে আছে। এই জন্য আমরা বলি যে COVID-19 হলে কিন্তু আপনি হসপিটালে আসবেন না, আপনি বাসায় থেকে ট্রিটমেন্ট নেন। আপনার যদি অক্সিজেন 99, 97 না 96, 98 থাকে, আপনি কেন হসপিটালে আসবেন? আপনার যখন ইন জেনারেল আপনার অক্সিজেন দেখা যাচ্ছে 93, 92, যখন অ্যালার্ট হন, আপনি তখন আপনার বাসায় বলেন যে আমার মানে একটু হসপিটালে যাওয়া দরকার। কিন্তু তার আগে হসপিটালে আমাদের এই ধরনের পেশেন্ট এসে যাদের অ্যাকুয়েট নিড, যাদের দরকার, তাদেরকে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের জীবন রক্ষা করা উচিত। আমাদের এই ব্যাপারেও একটু সচেতন থাকতে হবে। আর আমরা তো এখন তো সবাই আমাদের বন্ধু বান্ধব, নেটওয়ার্ক, তারপর কানেক্টিভিটি, মিডিয়া, আমরা তো জানি যে সাইন সিমটম কি কি করতে হবে। হ্যাঁ, তবে আমার মনে হয় যে প্রেসক্রিপশনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের, যে আমরা যেন প্রেসক্রিপশন ব্যাপক ইউজ না করি, মিস ইউজ না করি। হ্যাঁ, এমনও প্রেসক্রিপশন আমি দেখছি যেখানে 20টার মতো আইটেম আছে, এটা আননেসেসারি। এটা মানে আপনার উপর একটা সকলের জন্য তো একই প্রেসক্রিপশন হবে না, এক একজনের এক এক রকম হবে। আর আক্রান্ত হলেই যে সকলকে ওষুধ নিতে হবে সেটিও তো নয়। সেটা আপনি ডাক্তার কিন্তু এখন আমাদের টেলিমেডিসিন কিন্তু অনেক আছে, যাদেরকে ফোন করলেই পাওয়া যায়।
যারা ভলেন্টারি, তারা কিন্তু আপনার টেলিমেডিসিনে কোনো যে আপনার কার্ড চার্জ করে টেলিমেডিসিন যে আলাপ করতে হবে এমন না, অনেক বড় টেলিমেডিসিন আছে। একটু কষ্ট করে তাকে একটু ফোন করে যে একজন ডাক্তার সাহেব জেনে নেন যে আমার তো কালকে কোভিড পজিটিভ হলো, এখন আমি কি করবো, আমি কিন্তু ভালোই আছি, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। হ্যাঁ, পরামর্শ পরামর্শ ছাড়া নেন। কাজ আপনার করা গলায় ঠিক একটু হবে কাশি না। আছে, কাশি থাকলে আপনি কেন স্যার, বুকের চাপের আরেকটি জন্য জায়গায় একটু আমি আলোচনা আনতে চাইবো যে এই যে পবিত্র মাহে রমজান চলছে, আমাদের অনেক অপপ্রচার রয়েছে রমজানের টিকা নেওয়া যাবে না, যদিও ধর্মীয়ভাবে বারবারই বলা হচ্ছে এই ধরনের কোনো ধর্মীয় বা বিধি নিষেধ নেই যে রমজানে টিকা নেওয়া যাবে না, সেই জায়গাটা একটু আলোচনা চাইবো স্যার। দেখেন, আমি তো একজন ডাক্তার, আমি পাবলিক হেলথ স্পেশালিস্ট। আমার কাছে মানুষের জীবন অনেক বড়। আমি আই ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি, আমি মানবতার জন্য কাজ করি। আমাদের ধর্ম তো মানবতার জন্য, অবশ্যই। ধর্ম তো মানবতা শিখ। আমার পেশেন্টকে আমি এই রোজা অবস্থায় ইনজেকশন দিতে পারবো না, এটা আমি 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 এটা বিশ্বাসও করি না, মানি। এটা জীবন বাঁচাতে হবে। তো আমার অক্সিজেন ইনজেকশন ডিউ হচ্ছে এই মাসে, আর এই পুরো মাস আমাদের মাহে রমজান চলবে। আমি তারপরে অক্সিজেন দিব না 6টার পর 8টার পর কেন দিব? আমি দিনের বেলা দিই। আমার মনে হয় এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে, আমাদের বড় বড় আলেম আছেন, ওনাদের কাছে ক্লিয়ার করে নেওয়া কিন্তু ভালো। কারণ কিছু লোক এইটার সুযোগ নিয়ে অপপ্রচার চলে, অপপ্রচার চালানোর চেষ্টা করবেন। জি, অপপ্রচার চলে। তাদেরকে সুযোগ দেওয়া উচিত না। তাদেরকে, আমাদের জনগণকে, আমাদেরকে আমরা আমরা যারা সব ডিল করি, হ্যাঁ, তা আমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়া উচিত। কেন কেন অপপ্রচারে আমরা শিকার হব? আর এই দুর্যোগ টাইমে ভ্যাকসিন একটা এত বড় উইপেন, হ্যাঁ, মাস্ক একটা উইপেন, আমরা এগুলার বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তারা মানবতার এবং বিরুদ্ধে স্যার আমরা কয়েকদিন আগে আপনার সঙ্গে আলোচনা করছিলাম যুক্তরাজ্যে আমরা জানি যে ভ্যাকসিন নেওয়ার পরে তাদের হাসপাতালে ভর্তির সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে গেছে। এই ভালো উদাহরণগুলো কিন্তু আমাদের আসতে হবে, নিয়ে আসতে হবে। জি স্যার, স্যার আপনার সঙ্গে আমরা শেষ দিকে আবার আলোচনা আসবো, আমরা শেষ দিকে চলে এসেছি। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাহেবের কাছে একটু যাব। আমরা আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি এবং যে উদ্দেশ্য নিয়ে আসলে সরকারের এই কঠোর লকডাউন, সেটি কিন্তু সকলের জন্য, সরকারের একার পক্ষে আসলে এটি সহজ বা সফল করা সম্ভব নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এবং এই যে পবিত্র মাহে রমজান চলছে এবং আমরা জানি যে এক সপ্তাহ ঘোষণা এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণও বলেছেন যে এটি সকলের জন্য, আমাদের দেশের জন্য, জাতির জন্য। আমরা যেন সকলেই সে জায়গায় সহযোগিতা করি, ভুল ত্রুটি সীমাবদ্ধতা আমাদের মতো দেশে থাকবেই, সেগুলিকে উৎরে সামনের দিনগুলোতে আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, লকডাউন সফল করতে পারি, আবারও স্বাভাবিক জীবন আমরা ফিরে আসতে পারি, সেই জায়গার প্রত্যাশা যদি একটু বলেন স্যার। ধন্যবাদ আপনাকে। আমি একটু একটা কথা বলি, রমজান বলেই কথাটা বলছি, এবং মসজিদে যে নামাজ পড়াটা এটি নিয়ন্ত্রণ করছে, কিন্তু এটার বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। এটি এই ক্ষোভটা ইনভেস্টিগেট করা হয়, এটা ইনফিউজ করা হয়, আসলে এটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। নামাজ পড়তে মসজিদে যেতে হবে আমার কোনো কথাও নেই। সুতরাং আমরা দেখেছি যে বাড়িতেও নামাজটা হয়, কিন্তু সেটি তারা করছেন না, অনেক জায়গায় করছেন না। এই জায়গায় আমার মনে হয় আমাদেরকে, এই যারা একেবারেই ধর্মপ্রাণ মুসলমান, তাদেরকে বলা উচিত। কারণ তা না হলে যেটা হয়, এই ধর্মান্ধ গোষ্ঠীটা তাদের মধ্যে এই ধরনের অন্ধত্ব ঢুকিয়ে দেয়। সেটাকে চ্যালেঞ্জ করতে শুধু গভর্নমেন্ট, সরকার একা পারবে না, সেটা সবার একটা সম্মিলিত একটা প্রয়াস দরকার। পুরো সমাজকে একটু আধুনিক জায়গায় নিয়ে আসা, যে চিকিৎসা বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবনের জন্য, এবং সেটার সাথে ধর্মের কোনো সংঘাত নেই। এবং আপনার যে ভ্যাকসিনটা ঠিকানা দেওয়া হচ্ছে, এটি মানুষের কল্যাণের জন্য, বরং যেটা ধর্ম অনুমোদন করে, ধর্ম এটাতে বাধা দেয় না। এগুলো মানুষকে বোঝা। আমার অনেকের সাথে কথা হয়, আমাকে আমার বাসার গৃহকর্মী, তাকে যখন বলি তুমি আসবে না, তুমি থাকবে তোমার বাড়িতে, একটু দূরে থাকে, অল্প দূরে, সে বলছে না কিচ্ছু হবে না, আমাদের আমাদের আমরা আল্লাহ আছে, নামাজ কালাম পড়ি, কিচ্ছু হবে না। এই কথাটাকে আপনি বদলাবেন কি করে? এটা বদলাতে হবে এই নববর্ষে। আজকের দিনে আমাদের অন্তত কঠোরভাবে, কঠিনভাবে এই প্রত্যয়টা ব্যক্ত করতে হবে, আমরা নিজেরা নিরাপদে থাকবো, অন্যদেরকে নিরাপদে রাখবো। আমাদের প্রত্যেকের দায়িত্ব যে অন্যদেরকে নিরাপদ রাখা, নিজেকে নিরাপদ রাখার মাধ্যমে। এই যদি আজকের প্রত্যয় হয়, তাহলে হয়তো আগামী বছরটা আমাদের সবার জন্য সুফল বয়ে আনবে। ধন্যবাদ আপনাকে জনাব মাহবুব আলম। আমরা শেষ দিকে চলে এসেছি। অত্যন্ত পরিশ্রম করছেন আপনারা গত একটি বছর এবং এই বছরও, এবং সবকিছু আসলে দেশের জনগণের জন্য, আপনাদের একার জন্য নয়। সরকারি নির্দেশনা পালন করছেন,
এবং আমরা চাই যে এই যে করোনা ভাইরাস পরিস্থিতি সকল সারা বিশ্বে যেরকম রয়েছে বাংলাদেশেও রয়েছে, সে বাইরে আসলে নয়, সীমাবদ্ধতা রয়েছে, আমরা যেন সুন্দরভাবে সেই কঠোর লকডাউনকে পরিপালন করতে পারি, ভাইরাসের সংক্রমণ যেন আমরা কমাতে পারি। জনগণের উদ্দেশ্যে যদি একটু কিছু বলার থাকে যাওয়ার আগে। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে করোনা পরিস্থিতি প্রথম থেকেই পুলিশ কিন্তু সম্মুখ যোদ্ধা, এবং সেখানে অনেক পুলিশ সদস্য আমাদের শহীদ হয়েছেন, করোনায় মারা গেছেন, এবং অনেকে আক্রান্ত হয়েছেন। এখনো আপনার অনেকে আক্রান্ত হচ্ছে এই ডিউটির মধ্যে। তারপরে কিন্তু আমরা জনগণের আপামর জনসাধারণের দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু আমরা ডিউটি থেকে আমরা পিছপা হচ্ছি না। আমি বলবো যে সেখানে আমি সবাইকে আহ্বান করব যে প্রথম দিন যেভাবে লকডাউন আমাদের সহযোগিতা করেছে জনগণ, একইভাবে বাকি দিনগুলো সহযোগিতা করবে। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, লকডাউনকে মেনে চলি, এবং মাস্ক পরিধান করি, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেই, এবং পুলিশকে সহযোগিতা করি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ ডাক্তার তারেক হোসেন। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে জনসাধারণের উদ্দেশ্যে যদি কিছু মেসেজ ছেড়ে দেন স্যার। জি, আমি জাস্ট এটা বলবো যে আমার সেকেন্ড ডোজ নেওয়া শুরু হয়েছে। আপনারা যাদের ডেট SMS পাচ্ছেন তারা চলে যান, এবং আপনার যদি ডেট হয়ে যায় SMS নাও থাকে আপনি চলে যান, আমাদের টিকাকর্মীরা আপনাদের হিসাব করে বলে দেবে। আমরা যখন 8 উইকস হয়ে গেল আপনি যদি SMS পাচ্ছেন না, ইউ ক্যান গো, আপনি যান, ভ্যাকসিনটা নিয়ে সেকেন্ড ডোজটা নিয়ে আসেন। এবং সেটা সরকারের পক্ষ থেকেও কিন্তু স্যার লকডাউনের মধ্যেও টিকা কার্ড থাকলে তাকে টিকা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটিও যেন আমরা মনে না করি লকডাউন আছে আমি যাব কিভাবে। না না, লকডাউনের সাথে এটা কোনো সম্পৃক্ত নাই। জি, এটা এমার্জেন্সি সার্ভিস। একেবারে প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা আছে টিকা কার্ড দেখি আমি কিন্তু টিকাদান কেন্দ্রে যেতে পারবো। অতএব এখানে কিন্তু আমরা পিছপা যেন না হই। জি জি জি, কারণ এটা মানে এমার্জেন্সির উপর দিয়ে, মানে এটা টপ এমার্জেন্সি। আপনার টিকা নেওয়াটা টপ এমার্জেন্সি, কারণ এটা পুরাটা আপনার এটা কালেকটিভ ফর্ম। আমি ইনফেক্টেড না হলে আমার বাসায় কেউ ইনফেক্টেড হবে না, আমার বিল্ডিং এ কাউকে ইনফেক্টেড করবো না, আর নেইবারহুড কেউ ইনফেক্টেড করবে না। চেন রিঅ্যাকশন। সুতরাং প্লিজ আপনারা যান, সেকেন্ড ডোজটা নেন। আর যখন যখনই বাইরে বাসার থেকে আপনারা অবশ্যই মাস্কটা পরে নেবেন। মাস্কটা কোনো অল্টারনেটিভ নাই, মাস্কটা ভ্যাকসিনের চেয়েও ইফেক্টিভ। আপনারা মাস্ক, আমার মাস্ক যদি পরা থাকে, আমরা যদি ডিস্টেন্সে দাঁড়িয়ে আলাপ করি, 99% আমরা সেফ। আপনি সবাই ভালো থাকেন, সুস্থ। জি, আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই সরকার ঘোষিত কঠোর লকডাউন আমরা পরিপালনে সকলেই সচেষ্ট থাকব। সকলেরই দায়িত্ব, আমাদের ব্যক্তি দায়িত্ব রয়েছে সবচেয়ে বেশি। আমরা সকলেই যদি এগিয়ে আসি, সরকারকে সহযোগিতা করি, অবশ্যই এই দুরবস্থা থেকে আমরা অচিরেই মুক্তি পাবো, এবং আমরা সকলের স্বার্থে সেটি মেনে চলবো। মাস্ক পরিধান করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো। যাবার আগে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ইভিল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি।